আসসালামু আলাইকুম। আজকে কোনো খবর পড়ব না। আজকে খবরের পেছনে কিছু নির্মম খবর বলবো। এই মুহূর্তে যে সংবাদটি বিশ্বের সবচেয়ে আলোচিত তা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফার গাজা শান্তি পরিকল্পনা। এই পরিকল্পনা কি আসলে গাজার শান্তির জন্যে, নাকি গাজা এবং ফিলিস্তিনকে ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে ছুরি কাছে দিয়ে পিস পিস করে খেয়ে ফেলার এক কুৎসিত বিকৃত পরিকল্পনা? আসুন সেটাই দেখা যাক। ২০ দফার প্রথম পয়েন্টে বলা হয়েছে গাজা হবে এক ডিরাডিকালাইজড অর্থাৎ চরমপন্থামুক্ত সন্ত্রাসমুক্ত অঞ্চল, যা তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি তৈরি করবে না। আমার প্রশ্ন হচ্ছে, গাজা এক সন্ত্রাসটা করছে কে? প্রায় ৭০,০০০ মানুষকে খুন করেছে, ১,০০,০০০-এর অধিক মানুষকে পঙ্গু বা আহত করেছে ইসরায়েল। তার হুমকি থেকে গাজাকে কে বাঁচাবে? ২ নম্বর পয়েন্টে বলা হয়েছে গাজা পুনর্গঠিত হবে গাজার মানুষের কল্যাণে, যারা ইতিমধ্যেই যথেষ্ট কষ্ট ভোগ করেছে তাদের জন্য উন্নয়ন হবে মূল লক্ষ্য। শুনতে খুবই মধুর শোনাবে, কিন্তু যারা প্রতিদিন শত শত মানুষকে ত্রাণের জন্য জড়ো করে ব্রাশ ফায়ার করে হত্যা করে, তারা কি মানুষের কল্যাণ চায়? এই গাজা যুদ্ধে যত ফিলিস্তিনি সাংবাদিককে ইসরায়েল হত্যা করেছে তা প্রথম বিশ্বযুদ্ধে যত সাংবাদিক নিহত হয়েছে তার চাইতে বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত সাংবাদিক নিহত হয়েছে তার চাইতেও বেশি। ভিয়েতনাম যুদ্ধে যত সাংবাদিক নিহত হয়েছে তার চাইতেও বেশি। ইরাক যুদ্ধে যত সাংবাদিক নিহত হয়েছে, আফগানিস্তান যুদ্ধে যত সাংবাদিক নিহত হয়েছে তার চাইতেও অনেক বেশি। এমনকি সব যুদ্ধে সম্মিলিতভাবে যত সাংবাদিক নিহত হয়েছে তার চাইতে বেশি সাংবাদিক এই ছোট্ট গাজাতে ইসরায়েল হত্যা করেছে। এরা মানুষের কল্যাণ চায়? কি মনে হয় আপনাদের? ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে উভয় পক্ষ যদি এই প্রস্তাবে সম্মত হয়, যুদ্ধ অবিলম্বে শেষ হবে। ইসরায়েলি বাহিনী সম্মত সীমারেখায় পিছু হটবে এবং জিম্মিদের মুক্তির প্রস্তুতি নেবে। এই সময়ে আকাশ ও আর্টিলারি হামলা সহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে। যুদ্ধের লাইন অপরিবর্তিত থাকবে যতক্ষণ না পূর্ণ পর্যায়ে ধাপে ধাপে প্রত্যাহারের শর্ত পূরণ হয়। যুদ্ধ শেষ হবে, খুব ভালো কথা। সম্মত সীমারেখাটা কোথায়? তারা যা দখল করেছে তার থেকে কি তারা পিছু হটবে? না, তারা শুধু নিশ্চয়তা দিচ্ছে অভিযান বন্ধ হবে। যুদ্ধের লাইন অপরিবর্তিত থাকবে, মানে হচ্ছে তারা যতটুকু দখল করেছে সেখানেই থাকবে। ৪ নম্বর পয়েন্টে তারা বলেছে ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি গ্রহণের ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মি জীবিত বা মৃত ফেরত দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র হামলা বন্ধ করেই তারা ৭২ ঘন্টার মধ্যে সকল জিম্মিকে ফেরত নিয়ে যেতে চাইছে, যেটা তারা ২ বছর যুদ্ধ করেও করতে পারেনি। ৫ নম্বর পয়েন্টে বলা হয়েছে সব জিম্মি ফেরত আসার পর ইসরায়েল মুক্তি দেবে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীকে এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক ১,৭০০ জন গাজাবাসীকে, যাদের মধ্যে নারী ও শিশুরা অন্তর্ভুক্ত। ১,৭০০ গাজাবাসী মনে হয় অনেক, কিন্তু মুক্তি দেওয়ার পর তাদের আবার গ্রেফতার করবে না তার নিশ্চয়তা কি? ইসরায়েল পরের দিনই তাদের আবার আটক করলে কে বাধা দেবে? প্রতিটি ইসরায়েলি জিম্মি মৃতদেহ ফেরত দেওয়ার বিনিময়ে ইসরায়েল ১৫ জন মৃত গাজাবাসীর মরদেহ ফেরত দেবে। চিন্তা করেন, ইসরায়েলের কাছে কত ফিলিস্তিনি মানুষের মৃতদেহ আছে কেউ জানে না। ৬ নম্বর পয়েন্টে বলা হয়েছে সব জিম্মি ফেরত আসার পর যেসব হামাস সদস্য পরিপূর্ণ সহাবস্থানে শান্তিপূর্ণভাবে সম্মত হবে তাদের অস্ত্র সমর্পণ করবে, তারা ক্ষমা পাবে। আর যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে গ্রহণকারী দেশে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ হামাসকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। এতদিন যুদ্ধ করেও যা নেতানিয়াহু করতে পারেনি, ট্রাম্প এখন সেটাই করার চেষ্টা করছে। আর যারা গাজাও ছাড়তে চাইবে না আর ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করতে চাইবে, তাদের কি হবে? পরে আসছে এই বিষয়টা নিয়ে। ৭ নম্বর পয়েন্টে বলা হয়েছে চুক্তি গ্রহণের সঙ্গে সঙ্গে গাজায় পূর্ণ সহায়তা পাঠানো হবে, অন্তত সেই পরিমাণ সাহায্য যা ১৯ জানুয়ারি ২০২৫ তারিখের মানবিক সহায়তা চুক্তিতে নির্ধারিত হয়েছিল। ১৯ জানুয়ারি ৬০০ ট্রাক মানবিক সহায়তা প্রবেশের কথা বলা হয়েছিল। কেন এর বেশি নয়? ২০ লাখ মানুষের জন্য মাত্র ৬০০ ট্রাক কেন? আপনি বাধাহীনভাবে মানবিক সহায়তা কেন ঢুকতে দেবেন না? সহায়তা তো আর আপনি দিচ্ছেন না, আপনি না গাজার মানুষের কল্যাণে কাজ করছেন। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। ৮ নম্বর পয়েন্টে বলা হয়েছে গাজায় সাহায্যের প্রবেশ ও বিতরণ চলবে বাধাহীনভাবে। জাতিসংঘ ও তার সংস্থাগুলো, রেড ক্রিসেন্ট ও অন্যান্য নিরপেক্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে। রাফা সীমান্তের ২ দিকে খোলা থাকবে ১৯ জানুয়ারি ২০২৫-এর চুক্তিতে নির্ধারিত একই ব্যবস্থার অধীনে। এখানে অন্যান্য স্বাধীন সংস্থা কোনটা?
আমেরিকার ইসরায়েল মিলে যে ত্রাণ সংস্থা খুলেছে, গাজা হিউম্যানিটেরিয়ান এইড নাকি নামে যেন, যারা ক্ষুধার্ত নারী ও শিশুদের খাবারের লাইনে দাঁড় করিয়ে গুলি করে প্রতিদিন সকালে মানুষ হত্যা করে তারা, হ্যাঁ সেই নরপিচারসাই, এদেরকে দিয়ে এই ভবিষ্যৎ গাজার কলকাঠি নাড়বে ইসরায়েল আর আমেরিকা। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে গাজা অস্থায়ীভাবে পরিচালিত হবে একটি টেকনোক্র্যাট অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির মাধ্যমে। এই কমিটি গাজার মানুষের দৈনন্দিন জনসেবা ও পৌরসেবা চালাবে। এতে যোগ দেবে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এর তত্ত্বাবধানে থাকবে একটি নতুন আন্তর্জাতিক অস্থায়ী সংস্থা, বোর্ড অফ পিস। নামটা খুব সুন্দর, বোর্ড অফ পিস। এর প্রধান কে হবে শুনুন। এর প্রধান ও চেয়ারম্যান হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। অন্য সদস্য রাষ্ট্রপ্রধানদের নাম পরে ঘোষণা করা হবে, যার মধ্যে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই সেই টনি ব্লেয়ার যার হাতে ইরাকের লাখো মানুষের রক্ত লেগে আছে। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যাকারীদের একজন সে হবে বোর্ড অফ পিসের প্রধান, যে ইরাক দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এটা বিশ্বের শান্তিকামী মানুষের সাথে তামাশা ছাড়া আর কিচ্ছু না। এরা কি করবে? এই সংস্থা গাজার পুনর্গঠনের জন্য কাঠামো নির্ধারণ করবে, অর্থায়ন পরিচালনা করবে। এই ব্যবস্থা ততদিন চলবে যতদিন না পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার প্রোগ্রাম সম্পন্ন করে গাজা পুনর্দখল ও কার্যকরভাবে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়, যেমন ট্রাম্পের 2020 সালের শান্তি পরিকল্পনা ও সৌদি ফরাসি প্রস্তাবে বর্ণিত। সর্বোত্তম আন্তর্জাতিক মান অনুসারে আধুনিক ও দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে জনগণ উপকৃত হয় এবং বিনিয়োগ আকৃষ্ট হয়। এখানে জনগণের পরিবর্তে আপনি ইসরায়েল পড়তে পারেন। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে ট্রাম্পের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় গাজা পুনর্গঠন ও অর্থনীতিকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের কিছু আধুনিক সমৃদ্ধশালী শহর নির্মাণে যেসব বিশেষজ্ঞ ভূমিকা রেখেছেন তাদের দিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে যেসব আসা বহু বিনিয়োগ প্রস্তাব ও উন্নয়ন পরিকল্পনা এতে অন্তর্ভুক্ত হবে। এর লক্ষ্য হবে নিরাপত্তা ও শাসন কাঠামোর সঙ্গে মিলিয়ে বিনিয়োগকে উৎসাহিত করা, যাতে কর্মসংস্থান, সুযোগ ও আশার সৃষ্টি হয় ভবিষ্যৎ গাজার জন্য। তারা নতুন শহর তৈরি করবে, বিনিয়োগ করবে। কাদের জন্য? গাজার মানুষের জন্য না। তাহলে কাদের জন্য? পরের পয়েন্ট উত্তর দেওয়া আছে। পরের 11 নম্বর পয়েন্টটা কি? 11 নম্বর পয়েন্ট হচ্ছে এটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন গঠন করা হবে। সেখানে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিশেষ শুল্ক ও প্রবেশাধিকারের হার নির্ধারণ করা হবে। বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করবে যাতে শুল্ক থাকবে না, আবার প্রবেশাধিকার নির্ধারিত থাকবে, অর্থাৎ তারা যাদের চাইবে তারাই কেবল প্রবেশ করবে সেখানে। কাউকে জোর করে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। 12 নম্বর পয়েন্টে যারা যেতে চাইবে তারা স্বাধীনভাবে যেতে পারবে এবং চাইলে আবার ফিরেও আসতে পারবে। তবে মানুষকে থেকে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে এবং তাদের একটি উন্নত গাজা গড়ার সুযোগ দেওয়া হবে। আপনারা গাজা ছাড়তে বাধ্য করার আর কি আছে? তাদের জন্য তো জায়গাই রাখছেন না। গাজাবাসীর বাড়িগুলোকে বোমা মেরে উড়িয়ে দিয়ে সেখানে নতুন অর্থনৈতিক জোন তৈরি করছেন। আবার তাদের প্রবেশাধিকারও সীমিত করবেন। তাহলে তারা যাবে কোথায়? গাজার বস্তিতে। 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে হামাস ও অন্যান্য গোষ্ঠী গাজার শাসন ব্যবস্থায় কোনো ভূমিকা রাখবে না, সরাসরি, পরোক্ষভাবে বা অন্য কোনো আকারে। সব ধরনের সামরিক, সন্ত্রাসী ও আক্রমণাত্মক অবকাঠামো যেমন টানেল ও অস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হবে এবং এর পুনর্নির্মাণ করা যাবে না। মানে হচ্ছে গাজা কে চালাবে সেটা গাজার মানুষ না, ইসরায়েল ঠিক করবে। এবং এত দীর্ঘ যুদ্ধের মাধ্যমে যেটা টানেল তারা ধ্বংস করতে পারেনি, সেটা তাদের হয়ে ট্রাম্প চুক্তির মাধ্যমে করে দিবে। এরপর যদি ইসরায়েল আবারও হামলা করে, তারা যেন টানেলে যেও বাঁচতে না পারে সেটারই চেষ্টা করা হচ্ছে। গাজা নিরস্ত্রীকরণের একটি প্রক্রিয়া চলবে স্বাধীন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে। এখানে স্বাধীনের পরিবর্তে পড়ুন ইসরায়েল আমেরিকার তত্ত্বাবধানে। এতে অস্ত্রসমূহ স্থায়ীভাবে ব্যবহারযোগ্য করা হবে একটি সমঝোতাপূর্ণ নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ হামাসের অস্ত্রগুলো ধ্বংস করা হবে। আন্তর্জাতিকভাবে অর্থায়িত একটি অস্ত্র বাইব্যাক ও পুনঃসংহতিকরণ কর্মসূচি চালু করা হবে, যা সব কিছু স্বাধীন পর্যবেক্ষকরা যাচাই করবেন। অস্ত্র কিনে ফেরত নেওয়ার যে টাকা, সেটা জোগাড় করা হবে আন্তর্জাতিকভাবে। টাকা জোগাড়ের সময় ইসরায়েলের নাম নেই। আন্তর্জাতিক মানে মোটামুটি বলা যায় আরবদের কাছ থেকে। নতুন গাজা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য। গাজার প্রতিবেশী কারা? মিশর আর ইসরায়েল। মিশরের তো কোনো সমস্যা নেই, সব সমস্যা ইসরায়েলের।
ইসরায়েল কি শান্তিতে থাকতে দেবে গাজার বাসিন্দাদের? কোনো উত্তর নেই। 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে আঞ্চলিক অংশীদাররা গ্যারান্টি দেবে যে হামাস অন্যান্য গোষ্ঠী তাদের অঙ্গীকার মেনে চলবে এবং নতুন গাজায় প্রতিবেশী বা নিজ জনগণের জন্য কোনো হুমকি হয়ে উঠবে না। আসলে ইসরায়েলের জন্য হুমকি হবে না, এর নিশ্চয়তা চাইছে তারা। ইসরায়েল যে গাজার মানুষের জন্য হুমকি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এবং আঞ্চলিক অংশীদার বলতে কী বোঝাচ্ছে? তুরস্ক, কাতার, হয়তোবা। 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে একটি অস্থায়ী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গঠন করা হবে, যা অবিলম্বে গাজায় মোতায়েন হবে। আইএসএফ বাহিনী কি গাজার নিরাপত্তা দেবে? না, তার গাজার মানুষকে হামাস সন্দেহে আটক করবে আর তুলে দেবে ইসরায়েলের হাতে। এই বাহিনী গাজা যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে। এই পুলিশ বাহিনী কী করবে? তারা শুধু হামাস নয়, যারা ইসরায়েলের বিরুদ্ধে যাবে তাদেরকে আটক করবে এবং ইসরায়েলের কাছে হস্তান্তর করবে। এরা জর্ডান ও মিশরের সঙ্গে পরামর্শ করবে, যাদের এক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা আছে। মানে মিশর যেভাবে মোহাম্মদ মুরসিকে শাসন ক্ষমতা থেকে উৎখাত করে হত্যা করেছে বিচারের নামে, মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থককে শান্তিপূর্ণ সভা সমাবেশ থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে, ঠিক সেভাবে ট্রাম্পও চায় হামাসকে গাজার শাসন থেকে উৎখাত করে বিচারের নামে হত্যা করতে, যা সে যুদ্ধের মাধ্যমে করতে পারছে না। এই বাহিনী দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ নিরাপত্তার সমাধান হিসেবে কাজ করবে, অর্থাৎ ভিতরে গাজার ভেতরে কেউ যেন ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দ না করতে পারে। আইএসএফ ইসরায়েল ও মিশরের সঙ্গে মিলে সীমান্ত এলাকায় নিরাপদ রাখতে কাজ করবে, নতুনভাবে প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সহযোগিতায়। সবচেয়ে জরুরি হবে গাজায় অস্ত্রশস্ত্র প্রবেশ ঠেকানো এবং দ্রুত নিরাপদভাবে পণ্য প্রবাহ নিশ্চিত করা, যাতে গাজা পুনর্গঠন ও উন্নয়ন সম্ভব হয়। এজন্য পক্ষগুলো একটি ডিকনফ্লিকশন মেকানিজম, সংঘাত নিবারণ ব্যবস্থা গ্রহণ করবে। 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইসরায়েল গাজা দখল করবে না বা গাজা অন্তর্ভুক্ত করবে না। আইএসএফ নিয়ন্ত্রিত ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করলে ইসরায়েলি সেনাবাহিনী ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহার করা হবে। এখন এসে বলছে গাজা দখল করবে না, তারপর সেনা ধাপে ধাপে প্রত্যাহার করবে। দখলের বাকি আছে কি? হত্যা, গুম, উচ্ছেদ করে যাবেন আপনারা যতদিন ইচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে বলবেন হামাস, তারপর তার ওপর মারবেন বিশাল 2000 পাউন্ডের একটা বোমা। একজনকে মারতে যে সম্পূর্ণ বিল্ডিং উড়িয়ে দিবেন, কয়েকশো মানুষকে খুন করে বলবেন সব হামাস। এরপর আর এই দেশটার মানুষের মধ্যে স্বাধীনতা থাকে কি? আপনি দখল বা করবেন কি? প্রত্যাহার হবে নির্দিষ্ট মানদণ্ড, মাইলফলক ও সময়সীমার ভিত্তিতে, যা ইসরায়েলি সেনাবাহিনী, আইএসএফ, গ্যারান্টার রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে সমঝোতায় নির্ধারিত হবে। এর লক্ষ্য হবে এমন এক নিরাপদ গাজা যা আর কখনো ইসরায়েল, মিশর বা তাদের নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করবে না। আসলে গাজা কখনোই কারোর জন্য হুমকি ছিল না, হুমকি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল গত কিছুদিনে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান, কাতার, তিউনিসিয়া, ইয়েমেন, ইরাক সহ সব জায়গায় বোমা হামলা করেছে। এদের হাত থেকে গাজার নিরীহ নারী, শিশু কীভাবে নিরাপদ থাকবে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এরপরে বলছে বাস্তবে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজার দখলকৃত এলাকা আইএসএফের কাছে হস্তান্তর করবে, যা চলবে যতক্ষণ না তারা পুরোপুরি গাজা থেকে সরে দাঁড়ায়। তবে একটি নিরাপত্তা বেষ্টনী উপস্থিত থাকবে যতদিন না গাজা নতুন করে কোনো সন্ত্রাসী হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ হয়। 17 নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি হামাস এই প্রস্তাব বিলম্বিত করে বা প্রত্যাখ্যান করে, তবে উপরের পরিকল্পনা সহায়তা কার্যক্রমের বিস্তার শুরু হবে গাজার সেই অঞ্চলগুলোতে যেগুলো ইসরায়েলি সেনাবাহিনী থেকে আইএসএফের হাতে হস্তান্তরিত হবে এবং সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে। অর্থাৎ হামাস মানুক না মানুক, গাজার মানুষ মানুক আর না মানুক, তারা যে 80% জায়গা দখল করেছে সেখানে তাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে দেবে। 18 নম্বর পয়েন্টে বলা হয়েছে একটি আন্তঃধর্মীয় সংলাপ প্রক্রিয়া শুরু হবে, যা সহনশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি তৈরি করবে। এর লক্ষ্য হবে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মানসিকতা ও বর্ণনা পরিবর্তন করা, শান্তি থেকে যে সুফল পাওয়া যায় তা তুলে ধরা। এটা হচ্ছে গাজার মানুষের ব্রেইন ওয়াশ করার একটা পরিকল্পনা। তারা ফিলিস্তিনিদের বোঝাবে যদি ইসরায়েল তোমার বাড়িতে মাঝরাতে হামলাও করে, তোমার বাবা, ভাই বা ছেলেকে হত্যাও করে, তোমার মা, বোন, স্ত্রী, কন্যাকে ধর্ষণও করে, তোমার বাড়ি যদি বোমা মেরে উড়িয়ে দেয় বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, তবুও তুমি টু শব্দটিও করতে পারবে না। তোমাকে শান্তির পথেই যেতে হবে, কারণ শান্তিতেই সুফল। 19 নম্বর পয়েন্টে বলা হয়েছে গাজার পুনর্গঠন অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়িত হলে
তখনই হয়তো ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনের একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হবে, যা ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। অর্থাৎ এত কিছু সহ্য করে যদি ফিলিস্তিনিরা থাকতে পারে, হয়তো তখন একটা পথ তৈরি হলেও হতে পারে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের। তারা নিশ্চয়তা দিচ্ছে না, আশা প্রকাশ করছে। সর্বশেষ 20 নম্বর পয়েন্টে বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনদের মধ্যে সংলাপ শুরু করবে যাতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সহাবস্থানের জন্য একটি রাজনৈতিক দিগন্তে পৌঁছানো যায়। যুক্তরাষ্ট্র সংলাপ করবে। এই সংলাপ তো তারা গত 75 বছর ধরে পিএলওর সাথে করেই যাচ্ছে। সেই পিএলওর প্রেসিডেন্টকে এখন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কের ভিসাই আমেরিকা দিচ্ছে না। আসলে এটা কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি না, এটা ইসরায়েলের গণহত্যা আর দখলদারিত্বের বৈধতা দেওয়ার একটা চেষ্টা, যাতে ইসরায়েলকে বৈশ্বিক পরিমণ্ডলে যে নিন্দা সহ্য করতে হচ্ছে তা থেকে বাঁচানো যায়। ইসরায়েল কোর্ট অফ জাস্টিসে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা যেন বাতিল করতে পারে সেই চেষ্টা। সভ্য পৃথিবীর প্রায় সকল দেশ ও মানুষ ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদেরকে যেভাবে ঘৃণা করছে, বিশ্বে ইসরায়েল যেভাবে একা হয়ে পড়ছে, তা থেকে যেন মুক্তি পাওয়া যায় তার একটা চেষ্টা। আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল, আজ আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।